বাংলাদেশ ক্রিকেটের নিরন্তর ঘটনা প্রবাহে একের পর এক ঘটনা ঘটেই চলেছে। তার মধ্যে কোনটা যে গুরুত্বপূর্ণ, দেশের ক্রিকেটের জন্য কোনটা বেশি গুরুত্বপূর্ণ তা বাছাই করতে হিমশিম আপনি খেতেই পারেন। আজকেই যেমন সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার কাছে মনে হতে পারে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে মোহাম্মদ আশরাফুলকে যে নিয়োগ দেওয়া হয়েছে, টিম ডিরেক্টর হিসেবে আব্দুর রাজ্জাক রাজ্জে থাকবেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে এই দুইজনকে এই নতুন দায়িত্বে দেখা যাবে। নিঃসন্দেহে এটা একটা বড় ঘটনা, কিন্তু একই সঙ্গে দেশের ঘরোয়া ক্রিকেটটাও তো একটা প্রবল প্রশ্নের মুখে রয়েছে। অনেকগুলো ক্লাব, 43টা ক্লাব এই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ এগুলো খেলতে তারা অস্বীকৃতি জানিয়ে চিঠি দিয়েছে, লিগ বর্জন করেছে বিসিবির কাছে। এবং বিসিবি ওই জায়গাটাতে খুবই কঠোর অবস্থানে রয়েছে যে যেই সব ক্লাব এই লিগে অংশগ্রহণ করবে না তাদেরকে রেলিগেটেড করে দেওয়া হবে, এবং লিগ চলাকালীন সময়ে 1-2 ম্যাচ খেলেও যদি এরকম সিদ্ধান্ত নেয় তারা, তাহলেও হচ্ছে গিয়ে অন্য দলগুলোকে পূর্ণ পয়েন্ট দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিসিবি এই জায়গাটাতে হার্ড লাইনে গিয়েছে। বাংলাদেশের এই ডোমেস্টিক ক্রিকেটের এই জায়গাটা যদি ঠিক না থাকে, তাহলে আলটিমেটলি আমরা তো শুধু ন্যাশনাল টিমটাই দেখি, চূড়ান্ত জায়গাটাই দেখি, ওই জায়গাটাওকে আরো অনেক বেশি নড়বড়ে হয়ে যাবে না? এখন আশরাফুল বাংলাদেশের ব্যাটিং কোচ হয়েছেন, এই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটাতে তিনি দলের সঙ্গে যোগ দিচ্ছেন, থাকছেন শুধুমাত্র এই একটা সিরিজের জন্য তিনি যুক্ত হয়েছেন। সেইটা আসলে কেমন হলো ওই আলোচনা করছি। তার আগে আমি একটু অ্যাপারেন্টলি যেটা আপনার কাছে গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, যে ক্লাবের এই অবস্থান, ক্লাব বিসিবির এই মুখোমুখি অবস্থান, সেটা নিয়ে একটু ছোট্ট করে একটু বলে নিতে চাই। এইখানটার সায়েন্সটা বা এইটার ম্যাথটাই আমার মাথাতে আসলে ঢোকে না, যে বিসিবির নির্বাচন হলো, ক্লাব ক্যাটাগরির যেই 76টা ক্লাব রয়েছে তার মধ্যে 48টা ক্লাব নাকি বিসিবি নির্বাচন বর্জন করেছিল, অথচ সেইখানে নাকি 42টা ভোট পড়েছে। সো 76 থেকে 48 বিয়োগ করলে 42 কিভাবে হয়, এই সায়েন্স কিংবা ম্যাথ আমি বুঝি না। আজকে আবার জানানো হলো যে 43টা ক্লাব এই লিগ বর্জনের চিঠি বিসিবিকে দিয়েছে। সো সেই হিসাবটাই বা আবার কিভাবে মিলছে, যারা লিগ বর্জন করছে তারা কি আসলে ইলেকশনে ভোট দিয়েছিল কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্নের মুখে আছে। এখন আপনাদের কাছে এই প্রশ্নগুলো কোনোটাই খুব একটা গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। অবভিয়াসলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে গুরুত্বপূর্ণ না, কারণ নির্বাচন হয়ে গেছে, নির্বাচিত পরিচালক চলে এসেছেন, আগামী 4 বছরের জন্য এই বিসিবি থাকছে, ফলে এইগুলো নিয়ে আলোচনার বা কথাবার্তার কি আছে। কিন্তু বিসিবি কিভাবে গঠিত হয়েছে, বাংলাদেশের হাওয়াটা কি, সেগুলো আমরা সবাই জানি। সো ভবিষ্যতে যদি এই হাওয়া পাল্টে যায়, তখন এই জায়গাটাতে কিন্তু সবার ফেরত আসতে হবে, এবং এইটা একটা বড় বড় রকম প্রশ্নের মুখে বাংলাদেশের এই এখনকার নির্বাচিত ক্রিকেট বোর্ড পড়ে যাবে নিঃসন্দেহে। বিসিবিকে যেই ক্লাবগুলো চিঠি দিয়েছে সেইখানটাতে তামিম ইকবালের গুলশান ক্রিকেট ক্লাব নেই। তামিম ইকবালকে রেখেই কিন্তু ওই যে স্টেজে অনেক সংগঠক ক্লাবের, এই যে ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকরা কিছুদিন আগে একটা প্রেস কনফারেন্স করেছিলেন, এবং সেইখানটাতেও তারা বিসিবির বিপক্ষে এই লিগ বর্জনের ঘোষণাটা দিয়েছিলেন। সেটা ছিল প্রেস কনফারেন্সের ঘোষণা, আর আজকে তো চিঠি দিয়েছেন। সো আজকে যে আবার বিসিবির কাছে চিঠি দিয়েছেন, সেইখানে কিন্তু তামিমের সেই গুলশান ক্রিকেট ক্লাব নেই, যেই ক্লাবের কাউন্সিলর তামিম হয়েছিলেন। সো ওইখানটাতে ওই যেই ক্লাবগুলো বর্জন করার চিঠি বিসিবিকে দিয়েছে, সেখানটাতে তামিমের স্বাক্ষর নেই, খালেদ মোহাম্মদ সুজনের যে ওল্ড এইচএস তিনিও, তারও স্বাক্ষর ওই জায়গাটাতে নেই। অর্থাৎ এইখানটাতে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং সেটা হচ্ছে কি, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচনটা অস্বচ্ছ হয়েছে, এই নির্বাচনটা ঠিক প্রথা মেনে হয়নি, এবং এই ক্রিকেট বোর্ডের নির্বাচনে প্রভাব খাটানোর যে অভিযোগগুলো তারা করেছে, সেইটার সঙ্গে তামিম পুরোপুরি রয়েছেন। কিন্তু খেলা হবে না, ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক পাবেন না, একটা সিজন খেলা না হলে এর সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটের যে বড় ক্ষতিটা হয়ে যাবে, সেইটার সঙ্গে তিনি একমত নন, আমার আন্ডারস্ট্যান্ডিং সেইটা। সেই কারণে হয়তোবা যে লিগ খেলবেন তিনি বা তার ক্লাব খেলবেন, সেই জায়গাটাতে তামিম ইকবাল, খালেদ মোহাম্মদ সুজনরা তারা ওই জায়গাটাতে রয়েছেন বলেই আমার কাছে মনে হচ্ছে। কিন্তু বিসিবি যেইখানটা তারপরে স্ট্যান্ড নিয়েছে যে না, যেই ক্লাবগুলো খেলবে না, তো তারা যদি না খেলে তাহলে তাদেরকে রেলিগেটেড করে দেওয়া হবে। এই জায়গাটাতে আপনি এত এত ক্লাবকে রেলিগেটেড করে কি আসলে লিগ চালাতে পারবেন? এটা কি সম্ভব? এখন যতই আপনারা বলেন যে থার্ড ডিভিশন দিয়ে আমাদের এই সিজন শুরু হওয়ার কথা ছিল, সেটা ফার্স্ট ডিভিশন দিয়ে শুরু করা হচ্ছে, কেননা ফার্স্ট ডিভিশনে এখনকার বিসিবি যারা রয়েছেন তাদের
যে ক্লাব, সেই ক্লাবের সংখ্যাটা বেশি বা তাদের পক্ষের ক্লাবের সংখ্যাটা বেশি, কিন্তু সেইটা হলেও তো ওইখানেও নাকি 8টা ক্লাব রয়েছে যারা আসলে এই ফার্স্ট ডিভিশন লিগটা বর্জন করছেন। তো তারা যদি রেলিগেটেড হয়ে যান, সেই রিপ্লেসমেন্টটা আসলে কিভাবে হবে, লিগটা আসলে কিভাবে চলবে? ফলে ক্লাব এবং বিসিবির এই যে মুখোমুখি অবস্থান, এই যে দ্বন্দ্বটা, সেইটা বাংলাদেশ ক্রিকেটের সামনে একটা অচল অবস্থা তৈরি করবে বলে আমার প্রবল আশঙ্কা আছে। এখন আসলে ন্যাশনাল টিমের হিসাবটা, আমরা তো আসলে ক্লাব, ঘরোয়া ক্রিকেট, ওই যে নির্বাচন যখন আসে তখনই এটা নিয়ে কথাবার্তা বলি টলি, কিন্তু যখন আমাদের ওই সবসময় আমাদের ফোকাসের জায়গাটা ন্যাশনাল টিমে থাকে, এবং ন্যাশনাল টিমের এইখানটাতে মোহাম্মদ আশরাফুলকে ব্যাটিং কোচ হিসেবে ইনক্লুড করা হয়েছে। আশরাফুলের জন্য এটা সারপ্রাইজিং হয়ে এসেছে, সত্যিকার অর্থে সারপ্রাইজিং হয়ে এসেছে। তিনি এখনই বাংলাদেশ জাতীয় দলের সেট আপে যে ব্যাটিং কোচ হিসেবে তিনি যুক্ত হয়ে যাবেন তিনি ভাবেননি। তিনি বয়সভিত্তিক দলগুলোর সঙ্গে থাকতে চেয়েছিলেন। তিনি এই মুহূর্তেও জাতীয় ক্রিকেট লিগেও তিনি কোচিং করাচ্ছেন। সো ওই আস্তে আস্তে তিনি নিজেকে তৈরি করে ন্যাশনাল টিমে দেখতে চেয়েছিলেন, কিন্তু ক্রিকেট বোর্ড এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেই তাকে সংযুক্ত করা হচ্ছে, শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটার জন্য। এবং সেইটার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের বোর্ড ডিরেক্টর যিনি রয়েছেন আব্দুর রাজ্জাক রাজ, যিনি ন্যাশনাল টিমের সাবেক ক্রিকেটার বা হাতি স্পিনার, সঙ্গে সাবেক নির্বাচক ছিলেন, তিনি টিম ডিরেক্টর হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটাতে থাকবেন শুধুমাত্র এই সিরিজটার জন্য। এখন আশরাফুল বাংলাদেশ ক্রিকেটে তো তার ব্যাটিং প্রতিভা ওইগুলো তো আমরা সবকিছু জানি। আমাদের ব্যাটসম্যানরা সাম্প্রতিক সময় ভীষণ রকমভাবে স্ট্রাগল করছে, এবং সেই জায়গাটাতে আমাদের জাতীয় দলে যে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, যিনি মূলত ব্যাটিংটার দেখভাল করেন, তার রিপ্লেসমেন্ট আশরাফুল ওইভাবে ক্রিকেট বোর্ড বলেনি। ক্রিকেট বোর্ড এই জায়গাটাতে আশরাফুলকে ইনক্লুড করেছেন, সালাউদ্দিন ভাইকে তো আর বাদ দিয়ে দেননি। সালাউদ্দিন ভাই ওই কোচিং সেট আপটাতে ঠিকই বহাল তবিয়তেই রয়ে গিয়েছেন, কিন্তু এটা শুধুমাত্র এই সিরিজটা। সালাউদ্দিন ভাইয়ের তো চুক্তি হচ্ছে গিয়ে ওই দীর্ঘমেয়াদী চুক্তি, আর আশরাফুলদের হচ্ছে গিয়ে শুধুমাত্র এই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটার জন্য। বা টিম ডিরেক্টর হিসেবে এইখানটাতে আব্দুর রাজ্জাক রাজকে যে ইনক্লুড করা হয়েছে সেইটাও শুধুমাত্র এই সিরিজটার জন্যই। আবার একই সঙ্গে জাতীয় ক্রিকেট দলের যে দেখভালের জন্য আমাদের ক্রিক অপারেশনস কমিটি রয়েছে নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের নেতৃত্বাধীন, সেইটার উপরেও এক ধরনের একটা ছায়া কমিটির মতো, যেখানে আমাদের ফর্মার ক্রিকেটার এখনো বোর্ড ডিরেক্টর হিসেবে রয়েছেন, যেটা আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলট, তারা যারা আমাদের যারা ফর্মার ক্রিকেটাররা এই কমিটিতে যারা রয়েছেন, তাদেরকে নিয়ে চারজন ফর্মার ক্রিকেটার রয়েছেন, যে তাদেরকে নিয়েই যে তারা এই দেখভালের এই জায়গাটা করবে, সেইটাও এরকম একটা আনঅফিসিয়াল, এই সিদ্ধান্তটা অবশ্য অফিসিয়াল না, সেই আনঅফিসিয়াল সেই সিদ্ধান্তের জায়গাটা আসলে তৈরি হয়েছে। আমার যেটা কথা সেটা হচ্ছে যে আয়ারল্যান্ডের বিপক্ষে শুধুমাত্র একটা মাত্র সিরিজ দিয়ে এটা কি ট্রায়াল এন্ড এরর বেসিসে কি আমরা আসলে এগোবো কিনা? আশরাফুল যদি ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ হবার মতো যথেষ্ট যোগ্য হন, তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবভিয়াসলি সেটা মনে করছেন, তাহলে আপনি টিম ডিরেক্টরের পদটা ছেড়ে দেন। সেইটা আমরা সিরিজ বাই সিরিজ আমরা আগেও দেখেছি, সেটা চেঞ্জ হয়েছে। কিন্তু আশরাফুল যদি এটা সেটা যথেষ্ট যোগ্য হন, তাহলে শুধুমাত্র একটা সিরিজের জন্য কেন? তাহলে শুধুমাত্র সেটা আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য কেন? তাহলে আমাদের ন্যাশনাল টিমের সঙ্গে তাকে দীর্ঘমেয়াদী তাহলে সংযুক্ত করা হোক। এটা তো ট্রায়াল এন্ড এরর বেসিসের দেখার জায়গা না রে ভাই। হ্যাঁ, এখন প্রতিপক্ষ আয়ারল্যান্ড তুলনামূলক সহজ, তাদের বিপক্ষে আমরা টেস্ট খেলবো তার 2টা, তাদের বিপক্ষে আমরা টি20 খেলবো 3টা, সেইখানটাতে আমাদের ভালো করাটাই এক্সপেক্টেড। সো সেই ভালোটাই কি আসলে আমাদের মানদণ্ড কিনা? ধরেন আমার কথা হচ্ছে গিয়ে এখন এই মুহূর্তে বাংলাদেশের সিরিজটা যদি হতো লেটস সে ভারতের বিপক্ষে, লেটস সে অস্ট্রেলিয়ার বিপক্ষে, ধরা যাক ইংল্যান্ডের বিপক্ষে, তাহলে কি শুধুমাত্র একটা সিরিজের এরকমভাবে নিয়োগটা দেয়া হতো কিনা, এবং সেইটার নিয়োগের ভিত্তিতে কি ওই পারফরমেন্স বিবেচনায় কি আসলে করাটা হতো কি না? সো ওইটা আসলে সামনে দেখার বিষয়, যে ওইটা আসলে কিভাবে হয়, কিভাবে আসলে ওয়ার্কআউট করে। কিন্তু আমার কাছে মনে হয় যে আসলে ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তগুলো ক্রিকেটীয় পার্সপেক্টিভ যতটা রয়েছে, একই সঙ্গে একটু জনপ্রিয় পার্সপেক্টিভের জায়গাটা থেকেও তারা এরকম সিদ্ধান্ত নিচ্ছেন, যে এরকম সিদ্ধান্ত নিলে সেটা একটু জনপ্রিয় হবে। আশরাফুলকে আমি বলছি না যে তিনি ন্যাশনাল টিমের কোচিং সেটআপে আসতে পারেন না, আমি সেটা বলছি না। আমি এটাও একবারও বলছি না যে বুলবুল ভাই, পাইলট ভাইরা যে হচ্ছে গিয়ে যে ন্যাশনাল টিমের দেখভাল করছেন, আমাদের ফর্মার রাজাক, আমাদের ফর্মার ক্রিকেটাররা যখন এই বোর্ডে রয়েছেন, তারা এটার যোগ্য তারা নন, অবশ্যই তারা সেইটার যোগ্য। কিন্তু সেইটা শুধুমাত্র আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ হলেই সেইটাতে আমরা যদি ভালো করে ওইখান থেকে যদি আমরা হাততালিটা নিই, তাহলে আলটিমেটলি গিয়ে আমাদের ক্রিকেটের জন্য এইটা একটা সাস্টেনেবল উন্নতির জন্য আসলে কতটা কাজ করবে, সেটা আমার মনে হয় সবারই আসলে ভেবে দেখাটা দরকার। কিন্তু তার চেয়ে বড় সংকট আমার কাছে মনে হয় যে ক্লাব এবং বিসিবির যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের নিরসন যদি, ওইটা তো আর সংকট না, ওইটা তো আমি বলছি যে ওইটা অন্যভাবেও আসলে দেখা যেতে পারতো, কিন্তু
ক্লাব এবং বিসিবির যেই সংকটের জায়গাটা, সেটা যদি নিরসন না হয় তাহলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটটা আসলে থমকে যাবে। ওইটা আমার জন্য অনেক অনেক বড় কনসার্ন বলে মনে হচ্ছে।